মেঘ মিমের সঙ্গে উপরে চলে গেছে। মিম কোমরের সাথে সাথে পায়েও অল্প ব্যথা পেয়েছে। আগে বুঝতে না পারলেও এখন মিমের পা জ্বলছে। কাটাস্থান থেকে রক্ত বেরিয়ে পরনের স্যালোয়ারে দাগ হয়ে গেছে। মেঘ আগে ভেবেছিল সামান্য ব্যথা পেয়েছে, তাই এত গুরুত্ব দেয়নি। মিমের অবস্থা দেখে এখন মেঘ নিজেই ভয় পেয়ে গেছে। বাসার কাউকে জানালে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। মিম পায়ের দিকে তাকিয়ে কাঁদছে আর আরিফকে অনর্গল বকেই যাচ্ছে। মেঘ বুঝিয়ে শুনিয়ে মিমকে শান্ত রাখার চেষ্টা করছে। মেঘ কাটাস্থান জীবাণুমুক্ত করে একটা মলম লাগিয়ে ব্যথার ঔষধ খাইয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ বুঝানোর পর মিম কিছুটা শান্ত হয়েছে। মিম অন্য একটা ড্রেস পরেছে। কিছুক্ষণ পর দুই বোন একই সঙ্গে নিচে আসছে। পায়ে আর কোমরে ব্যথার জন্য মিম ঠিকমতো হাঁটতে পারছে না। ওরা নিচে আসতেই দেখল আলী আহমদ খানের রুমের সামনে ভিড়। মেঘ মিমকে সোফায় বসিয়ে এগিয়ে গেল বড় আব্বুর রুমের দিকে। রুমের বাহিরে মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান দাঁড়িয়ে আছে। মেঘ আম্মু আর কাকিয়ার পাশ কেটে দরজা পর্যন্ত আসতেই মেঘের পা যুগল থমকে গেছে। সেই সাথে হৃৎস্পন্দনও হঠাৎ থেমে গেল। মাহমুদা খান এবং ওনার হাজব্যান্ড দুজনে আলী আহমদ খানের দুপা আঁকড়ে ধরে অবিচ্ছেদ্যভাবে কেঁদেই চলেছেন। ব্যগ্রস্বরে নিজের ভুল স্বীকার করছেন আর আলী আহমদ খানের কাছে মাফ চাচ্ছেন। আলী আহমদ খান বোনকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছেন, তবে আজ বোনের হাজব্যান্ডকে সামনাসামনি দেখার পর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। পাথুরে মানবের ন্যায় আলী আহমদ খান বিছানার একপাশে বসে আছেন। মোজাম্মেল খান ব্যতীত দরজার সামনে দাঁড়ানো প্রতিটা মানুষের চোখ টলমল করছে। মেঘ কাতর বদনে ফুপ্পির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘের বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। হৃদয় খুঁড়ে আসা আর্তনাদগুলো অবিক্ষিপ্ত গতিতে দুচোখ বেয়ে গুড়িয়ে পড়ছে। ক্ষণিকের জন্য মেঘ নিজেকে ফুপ্পির জায়গায় কল্পনা করতেই মেঘের চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। দাঁড়িয়ে থাকার সর্বশক্তি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। মেঘ দ্রুত স্থান ত্যাগ করল। মিমের পাশে সোফায় গিয়ে বসে চোখ বন্ধ রেখে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মেঘের অস্থিরতা দেখে মিম অবাক চোখে চাইল। আশেপাশে চোখ বুলিয়ে সন্ধিহান কণ্ঠে শুধালো, আপু কি হয়েছে তোমার, এভাবে হাঁপাচ্ছ কেন? মেঘ নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি। অন্যদিকে আবিরের রুমে আসিফ, জান্নাত, তানভীর, আরিফ, আইরিন সবাই খুনসুটিতে মেতে আছে। বেশ কিছুক্ষণ খুশ গল্প করার পর আসিফ হঠাৎই গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তুই নাকি মেঘের জন্য অ্যাক্সিডেন্ট করেছিস। আবির দ্রুত বলল, মোটেই না, তোমরা শুধু শুধু আমার ওনাকে দোষারোপ করছো। ওনার কোনো দোষী নাই, ভাগ্যে ছিল তাই অ্যাক্সিডেন্ট করেছি। আসিফ কিঞ্চিত হেসে বলল, এখনই তার পক্ষ নিচ্ছিস, বিয়ের পর কি করবি তাহলে? আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে মৃদুস্বরে বলল, পরে বউ ভক্ত জামাই হব। ও যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলব। বাস্তবে কেন, স্বপ্নেও কোনোদিন ওকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে দিব না, ইনশাল্লাহ। জান্নাত, আসিফ আর তানভীর একসঙ্গে ইনশাল্লাহ বলে উঠল। আইরিন মুখে হাসি রেখে শুধালো, ভাইয়া তুমি বিয়েটা কবে করবা? আমরা কি বিয়ে খাব না? আবির ঠাট্টার স্বরে বলল, তোকে বিয়ে দিয়ে তারপরই করব। আইরিন মুখ ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার কি বিয়ের বয়স হয়েছে? মাত্র 16 বছর বয়স আমার, আমি এখনো শিশু। তানভীর হেসে বলল, এখনো কত কত গ্রামে 12-14 বছরের মেয়েদের বিয়ে হয়ে যায়, সেখানে তুই তো তাদের থেকে 2 বছরের বড়, তোকে দিতে সমস্যা কি? আইরিন গুরু গম্ভীর ভাব নিয়ে বলল, তোমার বোন যে আমার থেকে আরও 3 বছরের বড়, সে বেলায় তাকে বিয়ে দাও না কেন? তানভীর সত্তর জবাব দিল, আমার বোনের জামাই ফিক্সড, তাই কোনো টেনশন নাই, কিন্তু তোর জন্য তো ছেলে খুঁজতে হবে, এই জন্য সবার টেনশন। আইরিন ভ্রু নাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে বলল, আমি বিয়েই করব না। আইরিনের কথা শুনে সবাই উঁচু স্বরে হাসতে শুরু করেছে। আইরিন রাদে কটকট করতে করতে সবার দিকে তাকাচ্ছে। জান্নাত ঠোঁটে হাসি রেখেই বলল, তোমরা সবসময় আমার ননদিনীটাকে রাগাও, আমার ননদিনীকে বিয়েই দিব না, সারা জীবন আমাদের কাছে রেখে দিব। তাহলে আম্মুকেও মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে না? আইরিনের গাল ফোলানো দেখে আরিফ আইরিনের মাথায় গাঁটটা মেরে বলল, তুই এত বেককল কেন রে, মজাও বুঝিস না? আইরিন মাথায় ঘষতে ঘষতে অসহায় মুখ করে আরিফের দিকে চেয়ে আছে। আরিফ সবার সাথে অন্য বিষয়ে কথা বলায় ব্যস্ত আছে। এর মধ্যে আকলিমা খান দরজা থেকে ডেকে বললেন, তানভীর, ওদের নিয়ে বাসাটা একটু ঘুরে দেখা, আর পারলে আবিরকে ধরে রুমটা থেকে বের কর, এক রুমে বন্দি থাকতে কত ভালো লাগে। তানভীর ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি ভাইয়াকে নিয়ে যাচ্ছি। মেঘ, আইরিন, আরিফ তাদের পড়াশোনা, ভার্সিটি লাইফ আর স্কুল লাইফ নিয়ে গল্প করছে।
এদিকে আবির, তানভীর, আসিফ সোফায় বসে বসে গল্প করছে। আবিরের ব্যবসা, তানভীরের রাজনীতি, আসিফের জব লাইফ নিয়েই নানান আলাপ আলোচনায় মগ্ন। জান্নাত, হালিমা খান ও আকলিমা খানের সাথে খাবার পরিবেশনে সাহায্য করছেন। মাহমুদা খান, ওনার হাজব্যান্ড এবং বাকিরা আলী আহমদ খানের রুমেই টুকটাক কথা বলছেন। মাহমুদা খানকে আলী আহমদ খান নতুন করে সবার পরিচয় দিচ্ছেন, যদিও মাহমুদা খান সবাইকে আগে থেকে চিনেন। আলী আহমদ খান হঠাৎ প্রশ্ন করলেন, তোর ছেলে মেয়ে কি তিনজনই? মাহমুদা খান মৃদু স্বরে বললেন, না, আমার আলহামদুলিল্লাহ 2 ছেলে আর 2 মেয়ে। মোজাম্মেল খান শুধালেন, আরেক মেয়ে কোথায়, নিয়ে আসলি না কেন? মাহমুদা খান বললেন, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ক্যানাডা থাকে। ইকবাল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বললেন, আফা, তোমার এক মেয়েকেও বিয়ে দিয়ে ফেলছ? মাহমুদা খান মলিন হেসে বললেন, আলহামদুলিল্লাহ, 1 বছরের একজন নাতিও আছে। মোজাম্মেল খান বোনের কথায় রীতিমতো ভিমড়ি খেল। আলী আহমদ খান মালিহা খানের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালেন, আমার ছেলেকে এবার বিয়ে করানো দরকার নাকি বলো? মালিহা খান কিছুটা তপ্ত স্বরে বললেন, আবির ফেরার পর থেকে আপনার কাছে আমি এই কথা বলছি, কিন্তু আপনি তো আমার কথা গুরুত্বই দিচ্ছেন না। আলী আহমদ খান বললেন, এবার গুরুত্ব দিতেই হচ্ছে। আমার ছোট বোন নানি হয়ে গেছে, আর আমি এখনো ছেলের বউয়ের মুখে আব্বাজান ডাকি শুনতে পারলাম না। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোনো মেয়ে কি পছন্দ হয়েছে ভাইজান, দেখেছ কি? আলী আহমদ খান বললেন, হ্যাঁ, মেয়ে আমার পছন্দ করাই আছে, আবির শুধু হ্যাঁ বললেই হবে। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, মেয়েকে কি করে? আলী আহমদ খান ঠাট্টার স্বরে বললেন, মেয়ে তুমিও দেখেছিলে, এবার আমিও দেখেছি, এখন দেখি ছেলে কি করে। মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন, ভাইজান, তুমি কি শাকিল সাহেবের মেয়ের কথা ভাবতেছ? মালিহা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, শাকিল সাহেবকে? ইকবাল খান উত্তর দিলেন, ভাইজানের ব্যবসায়িক বন্ধু। মালিহা খান জিজ্ঞেস করলেন, মেয়ে দেখতে কেমন? ইকবাল খান বললেন, মাশাল্লাহ ভাবি, মেয়ে দেখার মতো, আপনি দেখলে চোখ ফেরাতে পারবেন না, যাকে বলে আগুন সুন্দরী, তার ওপর বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা। মালিহা খান ঠান্ডা কণ্ঠে জানালেন, না, আমার ছেলের বউ হবে আমাদের মতো সাধারণ, অবশ্যই মিশুক হতে হবে। যে আগুনের আশেপাশে ভিড়তেই পারব না, সে আগুনে আমার ছেলেকে পুড়তে দেব না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ছেলে বিয়ের জন্য রাজি হলে তারপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এদিকে মাহমুদা খানের ভেতর থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। উনি এতদিনে আবিরকে যতটুকু চিনেছেন, আবির মেঘকে না পেলে আবিরও বাঁচবে না, যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। মাহমুদা খান আলী আহমদ খানের সামনে মুখ ফুটে কিছু বলতে পারছেন না, আবার চুপচাপ কথাগুলো হজমও করতে পারছেন না। অন্যদিকে মিম সোফায় বসেছিল। আবিররা সোফায় এসে বসতেই মিম কিছু একটা ভেবে তড়িঘড়ি করে উঠেই পায়ে ব্যথা নিয়েই দৌড়ে রান্নাঘরে গেল। উত্তেজিত কণ্ঠে শুধাল, আম্মু, বাসায় কলা আছে? আকলিমা খান বললেন, হ্যাঁ, কেন? মিম বলল, আমায় একটা কলা দাও। আকলিমা খান জিজ্ঞেস করলেন, ভাত খাওয়ার সময় কলা দিয়ে কি করবি? মিম জেদ করে বলল, খাবো, এখনই দাও, একটা না 2টা কলা দিও। আকলিমা খান কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে কিছু না বলে 2টা কলা বের করে দিল। সঙ্গে সঙ্গে হালিমা খান মিমকে বললেন, মিম, ছাদ থেকে ওদের ডেকে নিয়ে আয় তোমা। মিম ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, অবশ্যই, এক্ষুনি যাচ্ছি। মিম কলা খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠছে। মুহূর্তেই যেন পায়ের ব্যথার কথা সম্পূর্ণ ভুলে গেছে। ছাদের দরজা থেকে ডাকল, আপু, মামুনি তোমাদের ডাকছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা, যাচ্ছি, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? মিম বলল, এভাবেই। মেঘ আর আইরিন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। আরিফ মিমের শারীরিক অবস্থা বুঝার জন্য এক পলক মিমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মিম যদি বুঝতে পারে আরিফ ইচ্ছেকৃত মিমের দিকে তাকিয়েছে, তাহলে এবার সিডর আইলার মতো তাণ্ডব শুরু করে দেবে।
আরিফ ফোনের দিকে মনোযোগ দিয়ে মিমকে পাশ কাটিয়ে চলে গেছে। আরিফ ৪-৫ সিঁড়ি নামতেই হঠাৎ স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সিঁড়ি নেমে সামনে থাকা আইরিনের ২ কাঁধে ধরার চেষ্টা করে। আরিফের ভর আইরিন নিতে না পেরে হুমড়ি খেয়ে পড়তে নেয়। মেঘ তাড়াতাড়ি আইরিনকে ধরে ফেলে। ততক্ষণে আরিফও নিজের শক্তি দিয়ে কোনো রকমে স্থির হয়েছে। পায়ের ২-৩ জায়গায় ঘষা খাওয়ায় আরিফের পা জ্বলছে। সেদিকে না তাকিয়ে আরিফ পিছন ফিরে তাকাতেই দেখল একটা সিঁড়িতে কলার বাকল অক্ষত অবস্থায় পড়ে আছে। এর আগের সিঁড়িটাতেই আরিফের পা পড়েছিল। মিম ২টা কলা খেয়ে পরপর ২ সিঁড়িতে বাকল ফেলেছে, যেন যে কোনো একটাতে আরিফ স্লিপ খায়। মেঘ আর আইরিন আগে নেমে যাওয়ায় এবং আরিফের মনোযোগ ফোনে থাকায় মিমের কাজে বেশ সুবিধা হয়েছে। আরিফ চোখ তুলে মিমের দিকে তাকাতেই মিম নিজের ২ হাত ঝেড়ে এমন ভাব নিল যেন সে বিশাল কিছু করে ফেলেছে। আরিফের রাগ হলেও সে প্রকাশ করল না। আইরিন নিজের মতো করে আরিফকে বকছে। আইরিন ভেবেছে আরিফ ইচ্ছে করে আইরিনকে ধাক্কা দিয়েছে। আরিফ সেসবে পাত্তা না দিয়ে মেঘদের পাশ কাটিয়ে নিচে চলে গেছে। মিম নেমে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আইরিন আপু, তুমি কি ব্যথা পেয়েছ? মেঘ সন্দেহের দৃষ্টিতে মিমকে দেখেও কিছু বলল না। নিচে নামতেই দেখল সবাই খাবার টেবিলে বসা। আজ ডাইনিংয়ে আরও ৫টা চেয়ার অ্যাড করায় জায়গা তুলনামূলক কম। ফুপ্পিদের পাশে ২টা চেয়ার ফাঁকা, আবিরের পাশের একটা চেয়ারও ফাঁকা। আইরিন তার মায়ের পাশে গিয়ে বসল। মিম ফুপ্পিদের পাশের চেয়ারে বসতে বসতে মেঘকে চোখে ইশারা করল যেন আবিরের পাশে গিয়ে বসে। মেঘ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এর মধ্যে আবির ২বার তাকিয়েছে, কিন্তু মেঘের নজর অন্যদিকে। তানভীর আবিরের পাশের চেয়ারটা ইশারা করে মোলায়েম কণ্ঠে মেঘকে বলল, বনু, এখানে এসে বস। সঙ্গে সঙ্গে আলী আহমদ খানও বললেন, বসো বসো, খাওয়া শুরু করি। মেঘ আগপাছ না ভেবে আবিরের পাশে গিয়ে বসল। অজানা এক অনুভূতিতে মেঘের মন শিউরে উঠছে। তীর তীর করে কাঁপছে মেঘের হাত। আবির মেঘের হাতের দিকে নজর বুলায়, আর চোখে মেঘকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে। মেঘের কাঁপাকাঁপি দেখে আবির ব্যান্ডেজ করা হাত নিয়েই নিজেই মেঘের প্লেটে খাবার তুলে দিল। আচমকা মেঘের সঙ্গে হাতের স্পর্শ লাগতেই মেঘ কারেন্টে শক খাওয়ার মতো আঁতকে ওঠে। মুহূর্তেই হাত ছিটকে সরিয়ে নিয়েছে। অকস্মাৎ মেঘের এরকম আচরণে আবির কপাল গুটিয়ে অবাক চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলেনি। খাবার মাঝে প্রয়োজনের বাহিরে কেউই কোনো কথা বলেনি। মিমের সাথে ২-১বার আরিফের চোখাচোখি হয়েছে। মিম প্রতিবারই ভেংচি কেটে সহসা অন্যদিকে তাকিয়ে পড়ে। আলী আহমদ খান খাবার শেষ করে গলা খাকড়াড়ি দিয়ে ধীর কণ্ঠে বললেন, আমি খানবাড়ির সবার উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। আমার ছেলের সম্মতি থাকলে আমি সামনের ঈদ নাগাদ ছেলের বউ ঘরে তুলতে চাই। আলী আহমদ খানের কথাগুলো আবিরের মনের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে। আবিরের চোখ মুখে অন্ধকার নেমেছে, কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে গেছে। এদিকে মেঘের নিঃশ্বাস গলায় আটকে গেছে, অবিরত ঢোক গিলে নিঃশ্বাস নেওয়ার প্রবল চেষ্টা করছে। তানভীর, আসিফ, আরিফ, জান্নাত, আইরিন, মিম সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সবার মনে উত্তেজনা আর ভয় একসঙ্গে কাজ করছে। আলী আহমদ খান পুনরায় শুধালেন, আবির, এখন বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাথারি ছুটছে। পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দপ দপ করে কাঁপছে। আব্বু, চাচ্চু সহ খানবাড়ির প্রায় সব সদস্য আজ এখানে উপস্থিত। বহু কাঠ খড় পুড়িয়ে আবির ফুপ্পিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে। আবির যতটা চেষ্টা প্রকাশ্যে করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে। ফুপ্পির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে মালিহা খানকে দিয়ে আবির যথাসাধ্য আলী আহমদ খানকে বোঝানোর চেষ্টা করে আসছে। এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। এমতাবস্থায় আবির কোনোভাবেই নতুন কোনো ঝামেলা চাচ্ছে না।
বর্তমানে আবিরের অবস্থান অনুসারে মেঘের কথা বাসায় জানানো বা আব্বু চাচ্চুর কাছে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতাও আবিরের নেই। আর যাই হোক, আবির মেঘের ব্যাপারে না শব্দ শুনতে নারাজ। এদিকে টেনশানে মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমে অন্য মেয়ের সাথে আবিরের বিয়ের কথা হলে মেঘের কি হবে সেটা ভেবেই মেঘ ডিপ্রেশনে চলে যাচ্ছে। পাশাপাশি বসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না, আবিরের রিয়াকশনও বুঝতে পারছে না। কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে পিনপতন নীরবতা চলল। অবশেষে আবির ছোট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আলী আহমদ খান বললেন, আমি কি তোমাকে এখনই বিয়ে করতে বলছি নাকি? ঈদ পর্যন্ত সময় নাও, মানসিকভাবে প্রস্তুত হও। আবির আগপাছ না ভেবে বলে উঠল, সরি আব্বু, আগামী ঈদ নাগাদ সময়ে আমি নিজেকে গুছাতে পারব না, আমার আরও সময় লাগবে। আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, কতদিন? আবির বলল, আগামী 1 বছর আমি বিয়ে নিয়ে ভাবছি না। আলী আহমদ খান অবাক হয়ে বললেন, আরও 1 বছর? তুমি বাড়িতে আসছো প্রায় 1 বছর হতে চলল। তাছাড়া তোমার বিয়েরও বয়স হয়েছে। তোমার আম্মু অনেক দিন যাবতই আমাকে বলছিল, আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্ব স্বীয়ভাবে পালন করা। আবির জোর দিয়ে বলল, কিন্তু আব্বু, আমি এখন কোনো অবস্থাতেই বিয়ে করতে পারবো না, বিয়ে করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। আলী আহমদ খান বুঝিয়ে বললেন, কেন হবে না? যদি ইনকামের কথাও চিন্তা করি, তুমি প্রায় 8-9 মাস যাবৎ আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসা সামলাচ্ছ। তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম, আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তোমাকে যে স্যালারিটা দেয়া হয়, আমি আশাবাদী তা দিয়ে তুমি তোমার বউ নিয়ে দিব্যি চলতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে, তোমার যা প্রয়োজন তার সবটাই তুমি নিতে পারো। এরপরেও যদি সমস্যা মনে হয় তাহলে আমি তো আছি, বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমিই দিলাম। আবির মলিন হেসে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর পর বিয়ে করব, তবুও বিয়ের জন্য আমি কারো কাছ থেকে 1 পয়সাও নেব না। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠল, যদি টাকার জন্যই বিয়ে করতে সমস্যা হয়, তাহলে তোমার আব্বু বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট ধার নিতে পারো, তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাইছেন, তোমার রাজি হওয়া উচিত। মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বললেন, আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না। মোজাম্মেল খানের কথায় আবির আঁতকে উঠল। মুহূর্তেই মাথায় চিন্তারা ঘুরপাক খেতে শুরু করল। সহসা হৃৎস্পন্দন জোড়ালো হয়ে গেছে। মনের গহীনে একটা চিন্তা বারবার উকি দিচ্ছে, আব্বু চাচ্চু কি কোনোভাবে মেঘের কথা বলতে চাচ্ছেন? অন্য মনস্কতায় আবিরের ওষ্ঠযুগল কিছুটা প্রশস্ত হল। নিপুণ কৌশলে আবির নিজের অল্পবিস্তর হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে শুধাল, কে সে? মোজাম্মেল খান অবলীলায় বলতে শুরু করলেন, শাকিল সাহেবকে তো তুমি চিনোই, ওনার মেয়ে সারাকেও নিশ্চয়ই দেখেছ, মাঝে মাঝে অফিসেও আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে আসছিলেন, তারপর নিজে থেকেই সারার সঙ্গে বিয়ের সম্বন্ধের কথা বলেছেন। যদিও ভাইজান কিছু বলেনি, বাসায় আলোচনা না করে ওনাকে কিছু বলা ঠিক হবে না। বাসার সবারও তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে। মেয়ে অপছন্দ হওয়ার মতো কিছু নেই, তারা আসলে এনগেজমেন্টটাও না হয় করে নেওয়া যাবে। সারার কথা শুনে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। মনের কোণে যে এক টুকরো সুখের আভাস উকি দিয়েছিল তা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে, গায়ের রক্ত টকবক করে ফুটছে। মেঘ, তানভীর 2 ভাইবোনই অসহায় মুখ করে আব্বুর অভিমুখে চেয়ে আছে। মেঘ পাশে তাকিয়ে এক পলক আবিরকে দেখছে, পুনরায় এক পলক আব্বুকে দেখছে। উপস্থিত সকলের মনে অস্থিরতা। এতক্ষণ যাবৎ একটুর জন্যে হলেও মনে হয়েছিল তারা আবিরের মতামত জানতে চাইবে, কিন্তু মোজাম্মেল খানের মুখে এনগেজমেন্টের কথা শুনে সকলেই থতমত খেয়ে গেছে। ফুপ্পিরা সকলে মুখ চাওয়াচাবি করছে। সবাই সবার দিকে তাকালেও আবিরের দৃষ্টি প্লেটের দিকে স্থির। রাগে আবির দাঁতে দাঁত চেপে ধরেছে। কপালের দুপাশের শিরা উপশিরাগুলো দ্রুত গতিতে লাফাচ্ছে, গলার রগগুলো ফুলে উঠেছে। সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছিল। ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনাতেই সারা শাকিল সাহেবের সঙ্গে আসত।
প্রথম দিন ফর্ম্যালিটি করে আবির সারার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল, এক কাপ কফিও অফার করেছিল। মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলেও গিয়েছিল। কিন্তু পরবর্তীতে ব্যস্ততার জন্য সারার সঙ্গে আর কোনো কথা হয়নি। সেই থেকে সারা প্রায়ই অফিসে আসত, যে আবিরের সাথে কথা বলার চেষ্টা করত। আবির ব্যস্ততা দেখিয়ে সবসময় ইগনোর করত। সারা বেশ কয়েকবার আবিরের নাম্বারও চেয়েছে, কিন্তু আবির দেয়নি। সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবিরের বিয়ের কথা ভাবছে, এতেই আবিরের মেজাজ তুঙ্গে। আবির মুখ ফুলিয়ে শ্বাস টানল, নিজেকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করল। দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, আমি বিয়ে করব না মানে করবই না। আগামী 1 বছর এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না। শাকিল সাহেবের মেয়েই হোক আর যে সাহেবের মেয়েই হোক, আজকের পর থেকে অফিসিয়াল কার্যক্রমের সদস্য ব্যতীত অফিসে যেন কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনারা আলোচনা বন্ধ করুন। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, তুমি কথা শেষ করতে তো দিবে? আব্বু, আমি আর কোনো কথা শুনতে বা বলতে চাচ্ছি না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়ে এনগেজমেন্ট পর্যন্ত ফিক্সড করে ফেলছেন, আর এখন আমার মতামত জানতে চাচ্ছেন। বাহ, অসাধারণ। মালিহা খান শান্ত স্বরে বললেন, আবির, আব্বুর সাথে এভাবে কথা বলছিস কেন? কথা বললেই তো বিয়ে হয়ে যায় না। ওনারা তো তোর সিদ্ধান্ত জানতেই চাচ্ছেন। আম্মু, এটাকে সিদ্ধান্ত জানতে চাওয়া বলে না। ওনারা ওনাদের মর্জি আমার উপর চাপালেই আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত জানতেই চাও, তাহলে আমি আবারও বলছি, আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এ ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে আর কোনো কথা যেন না হয়। আলী আহমেদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ। মোজাম্মেল খান গুরু গম্ভীর কণ্ঠে বললেন, ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজের মর্জিতে চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন মনে হয়, কাউকে পরোয়া করে না। আবির ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, পারলে নিজের মেয়েকে আমার কাছে দেন বিয়ে, তারপর দেখুন আপনাদের সিদ্ধান্তের মূল্য দেয় কিনা। নিজের মেয়ের কথা তো একবারও বললেন না। কোথাকার কোন মেয়েকে আমার ঘাড়ে গছিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন, তাতে রাজি হয়নি বলে আমি অবাধ্য সন্তান হয়ে গেছি। বাহ শ্বশুরাব্বু, বাহ, আপনার মেয়েকে বিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজ এই মুহূর্তেই বিয়ে করে ফেলব। মোজাম্মেল খান বিড়বিড় করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছেন। আবির এক পলক চাচ্চুর দিকে তাকালো। বিড়বিড় করে বলা কথার কিছুই আবির বুঝল না। চোখ ঘোরাতেই তানভীরকে চোখে পড়ল। আবির তানভীরকে দেখেই সিম্পলি স্মাইল দিল। তানভীরের মুখে গাম্ভীর্যতা লেগেই আছে। আবির ফুপ্পিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, শুধু আশপাশে চোখ বোলাচ্ছে। ইকবাল খান, মালিহা খান, আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না। সবার মনমরা ভাব দেখে আবির ঠাট্টার স্বরে বলল, সামনের বছর আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত। এখন থেকেই বিয়ের প্রিপারেশন শুরু করো। বিয়ে আমার ধুমধাম করেই হবে। আইরিন আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা ডান্স শেখা শুরু কর। আমার বিয়েতে ঠিকমতো নাচতে না পারলে তোদের খবরই আছে। আবিরের কথা শুনে সবাই না চাইতেও হেসে ফেলল। নিজের বিয়ের দাওয়াত নিজেই দিচ্ছে, আবার নাচার জন্য বোনদের রীতিমতো থ্রেড দিচ্ছে। এমন কাণ্ড একমাত্র আবিরই করতে পারে। আরিফ মজা করে বলল, ভাইয়া, আমরা কি দোষ করেছি? ছেলে বলে কি আমরা নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি। তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দিব, তখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিস। মালিহা খান তপ্ত স্বরে বললেন, আবির, তোর আব্বুর কথা? আবির গম্ভীর কণ্ঠে শুধু বলল, আম্মু। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। আবির বলল, এই তো আমার লক্ষ্মী আম্মু। আলী আহমদ খান কিছুক্ষণ আগেই রুমে গেছেন। আলী আহমদ খানকে দেখতে মালিহা খানও এবার নিজের রুমে চলে গেছেন। আবির আর চোখে নিজের প্রেয়সীর দিকে এক নজর তাকাল। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙুল বোলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কালবৈশাখী ঝড় বইছে। আব্বু আর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছিল, আবির ভাই রাজি হলেই বিয়ে হয়ে যেত। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এ বিষয়েও মেঘের মনে সন্দেহ আছে। মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাকি ভালো লাগা? 1 বছর পর আদেও আবির কি মেঘকে বিয়ে করবে, নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে? সেসব ভেবেই মেঘের মন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। মেঘের বারবার শুধু মনে হয় অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটছে সে। আবিরের মনের কথা জানতে করা এক কাণ্ডে আবিরের এই অবস্থা হয়েছে। এখন সে কি করবে? মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকাল। কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ভাতের প্লেটে আবার কি চাষ করবি?
মেঘ বিস্ময় সমেত চোখ তুলে তাকাল। মোহনীয় সেই দৃষ্টি। ফুপ্পিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোসল করে সাজুগুজু করেছিল। এখন সেই সাজ অনেকটাই বিনত হয়ে গেছে। তবুও আবির মেঘের চোখের গভীরে অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে। আশেপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়ে চড়ে বসল। চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, পারিপার্শ্বিক ব্যাপারে কান না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরখ করল। মনে মনে নিজেকে আওড়াল, মানুষটা এমন কেন? এত কিছুর পরেও একটা মানুষ এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপ্পিরা কিছুক্ষণ গল্প করে বিকেলের দিকে বাসায় চলে গেছেন। যাওয়ার সময় আলী আহমদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়ে দিয়েছেন। সন্ধ্যার পরপর মেঘ ঘুমিয়েছিল। সেই ঘুম ভেঙেছে রাত 11:30 নাগাদ। মেঘের ঘুম ভাঙতেই দেখল ফুপ্পির নাম্বার থেকে 2টা কল, আরিফ আর জান্নাত আপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল আসছে। সেই সাথে আবিরের নাম্বার থেকে প্রায় 2 ঘন্টা আগে 3বার কল আসছিল। আবিরের নাম্বারটা চোখে ভাসতেই মেঘের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কানে বাজছে দুপুরে খাবার টেবিলের কথাগুলো। সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুপ্পিদের কান্নার দৃশ্য। মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শুয়া অবস্থায় ফুপ্পিকে কল দিল। ফুপ্পির সাথে কিছুক্ষণ কথা বলল। মনের অবস্থা ভালো না বলে বেশি কথাও বলল না। আরও ঘণ্টাখানেক চুপচাপ বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে, তার সবটাই অজানা। এর মধ্যে 2-1বার রুম থেকে বেরিয়ে বেলকনি পর্যন্ত গিয়েছে, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব। কেউ কোথাও নেই। প্রতিদিনের মতোই ড্রয়িং রুম, শুধু একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুম পেরিয়ে আবিরকে দেখার যাওয়ার সাহস ছোট্ট মেঘের হচ্ছে না, তাই দুবারই রুমে ফিরে আসছে। আবিরের নাম্বারে একবার কলও দিয়েছিল। আবির কল রিসিভ করেনি। প্রায় ঘণ্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে মেঘ বুকে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়াল। মেঘ ওপরে থাকাকালীন এত বছরে আজ অবধি ভয়ে রাতের বেলা নিচে নামেনি। পানিসহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যের আগেই রুমে নিয়ে আসে। আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে। রুমের দরজা ধাক্কা দিতেই মৃদু আলোতে আবিরের ঘুমন্ত দৃষ্টতা ভেসে উঠল। মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করল। নিস্তব্ধ আখিতে বেশ কিছু সময় আবিরকে পরখ করল। বৈদ্যুতিক পাখার বাতাসে আবিরের চুলগুলো উঠছে। গাল ভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে। সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারা তামাটে বর্ণ ধারণ করেছে। মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশে গাছের ডালে 2টা পাখির কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। অকস্মাৎ আবিরের ঘুম ভেঙে গেছে। অনুভব করে একজোড়া তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। আবিরের হাতের আঙ্গুলগুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে। আবিরের অনুভূতিরা জানান দিচ্ছে আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু মেঘের হঠাৎ কান্না সব কিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে মেঘ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। মেঘের নিরবিচ্ছিন্ন কান্নায় চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের আঙুলগুলো ভিজে গেছে। মেঘের কান্নার শব্দে আবিরের বুকের ভেতর তোলপাড় চলছে। মাঝরাতে মেঘ কেন কাঁদছে, কেউ কিছু বলল কিনা, আগে আবিরের কল কেন রিসিভ করল না, সেসব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মেঘের কান্নার থামার কোনো নাম নেই। মেঘের হাতে থাকা আবিরের আঙ্গুলগুলো তীর তীর করে কাঁপছে। মেঘ কান্নার জন্য তা বুঝতেই পারছে না। আবির কাতর স্বরে মনে মনে বলল, মেঘ, তুই এভাবে কাঁদিস না প্লিজ। তোকে কিভাবে বোঝায়, তুই কাঁদলে যে আমার ভেতরটা পুড়ে ছারখার হয়ে যায়। তুই জানিস না, তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটা রক্ত ঝরে। তোর কান্না দেখলে খুন না করেও নিজেকে খুনি মনে হয়। তোর কাছে থেকেও আজ আমি বহু দূরে। তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। মেঘ আপন মনে কেঁদেই চলেছে।
মাঝরাতে আবির মেঘকে কি বলবে? মেঘকে ডাকলে মেঘ অস্বস্তিতে পড়ে যাবে। সেসব ভেবেই আবির মেঘকে ডাকার সাহস পাচ্ছে না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতে অধর ছুঁয়ে দিচ্ছে। পুনরায় গালে হাত চেপে ধরে ব্যগ্র কণ্ঠে বলল, আবির ভাই, আপনি আমার প্রাণ চাঞ্চল্যের একমাত্র শখের পুরুষ, আমার হৃদয়ের একান্ত ব্যাকুলতা। চিত্ত চাঞ্চল্য নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই। মেঘের কান্না জড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদয় স্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনীর দু চোখের পানি মুখে মায়াবী দু চোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে, মাহাদিবা খান মেঘ, আপনিও আমার অস্তিত্বে নিবদ্ধ একমাত্র শখের নারী, আমার আত্মাকে প্রশান্ত করার অনন্য পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহাদিবাকে উপেক্ষা করার সাধ্য এই আবিরের নেই। চিন্তা নেই ললনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন, শুধু সময়ের প্রতীক্ষা। মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিস্তর্জ আখিতে আবিরকে আপাদমস্তক পরক করে নিশার মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। আবির অক্রূর দৃষ্টিতে মেঘকে দেখছে, চোখে উপচে পড়ছে প্রশান্তি। মেঘ অতি সন্তর্পণে হাঁটছে, যেন কারো নজরে না পড়ে। ড্রয়িং রুম পেরিয়ে দুটা সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসল, এত রাতে নিচে কি করছিস? মেঘ আতকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখল ইকবাল খান সোফার পাশে দাঁড়ানো। ভয় পেয়ে তড়িঘড়ি করে মেঘ জামার উপর দিয়েই বুকে থুথু দিল। দাঁত দিয়ে জিভ কেটে চোখ নামিয়ে মেঘ ধীর স্থির কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে আসছিলাম। ইকবাল খান গুরুভার কণ্ঠে বললেন, অনেক রাত হয়েছে, ঘুমাতে যায় এখন। মেঘ ঘাড়কাত করে আচ্ছা বলে গুটি গুটি পায়ে ওপরে উঠে গেছে।